পারেন, কিন্তু হচ্ছে কি এটা আপনি জানবেন না। বাইরে বসে আমরা যেমন এখানে বসে টকশো করি, আমরা অনেকে অনেক ধরনের আলাপ করি রাষ্ট্রীয় এইসব বিষয়, কিসের উপরে? আলামতের উপরে। একটা ধোঁয়াশা কাজ করে না না, জানি। ধরেন প্রধানমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, পররাষ্ট্রমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, তার সাথে আমরা একটা মিলেও কিন্তু একটা জিনিস পাই। এখন আমরা তিনজনের তিনটা জিনিস পাই, এর কোনো একটা সত্য হবে। অর্থাৎ আর যারা ভিতরে থাইকে, আমি এই রুমে বসলাম, ওই রুমে মিটিং হইতেছে, আমি এই রুমে বসলাম, ওই রুমে মিটিং হইতে, কিচেন ক্যাবিনেট বলতে তো আমি আর ওখানে অ্যাক্সেসটা নাই, যেখানে আমি একেবারে কিছুই জানবো না, আমার কাছে গ্রহণযোগ্য না। এক। দুই, আপনার বক্তব্যে মনে হইতেছে এটা একটা বিশাল বাংলাদেশ বিরোধী চুক্তি হয়েছে। ইফ ইট ইজ এ ফ্যাক্ট, যদি এটা সত্য হয়ে থাকে, আপনি 3বার অ্যাটেম্প নিচ্ছেন মানে কি? আপনি পদটাকে আটকে রাখে কে? আমি যাবো না, আপনাকে আটকে রাখে কে রে ভাই? কতগুলো কোথাও তো যৌক্তিক হইতে হবে। আমি থাকবো না, আপনি আটকে রাখবেন কেমনে? আমি এই পদে থাকবো না, আপনি আটকে রাখবেন কেমনে? কেউ তো পদ ছাড়েননি আপনাদের। যেমন ধরেন 3জন উপদেষ্টা নিয়ে বিএনপি ক্ষমতাসীন দল, ক্ষমতাধর দল বাইরে, আপনি কি কেউ পদত্যাগ করছেন? আপনারা জানেন রাষ্ট্রযন্ত্র সবচেয়ে ক্ষমতাধর, না হলে কিছু হবে না। ওয়েল প্রোটেকশন এটা চার্মিং, কিন্তু এই খোরা যুক্তি দিবেন না যে আমি 3বার অ্যাটেম্প নিছি। আপনি এখন শিফট করতেছেন কেন কথাগুলো? 2 নম্বর আসেন, আপনার এনসিপি বলতেছে এই চুক্তি সম্পর্কে তারা কিছু জানে না। আমি তো চ্যালেঞ্জ করতে পারবো না। জামায়াত ইসলামী বলেছে যে তারা বলি, আমি তো তাকে চ্যালেঞ্জ করতে পারবো না যিনি জানেন কি জানেন না। তাদেরও না জানার কথা না, যারা অন্তত ক্যাবিনেটের মধ্যে ছিলেন, অ্যাক্সেস না থাকতে পারে। আবার জামাত দায় সারা করছে, জামাতও বলছে যে তারা জানে না। হ্যাঁ, আপনি ক্ষমতাধর দল হিসেবে যদি ধরেন, আমার কাছে মনে হয় জামাত এনসিপিতে আলোচনার কোনো সাবজেক্ট ছিল না এটা, বিকজ নির্বাচনের পর ক্ষমতায় আসবে কারা, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার ছিল। আপনার অবস্থানগতভাবেই আমি বলছি না এই নির্বাচনটা কেমন হয়েছে ওই আলোচনা আমরা এখন যাচ্ছি না, কিন্তু নর্মাল কোর্সেই মনে হয় যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং কাউকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে হয়, সম্মতি নিতে হয়, অন্যতম দল ছিল সেটা পরিষ্কার করছেন পররাষ্ট্রমন্ত্রী, আজকের পররাষ্ট্রমন্ত্রী। জামাত যাই বলুক, যে বলছে আমরা জানতাম না, ফাইন, কিন্তু বিএনপি দল হিসাবেও এটাকে প্রত্যাখ্যান করে নাই, আর ক্ষমতা আসার পর সরকারে এসেও কোনো ওপিনিয়ন দেননি। উপরন্ত প্রথম আলো পত্রিকায় লিখছে যে ভারতের এই আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তিটা হয়েছে, বাণিজ্য চুক্তি, এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক, এই কথাটাও বলা হয়েছে। তাহলে মঙ্গলজনক আপনি এখন যদি বলেন, আপনি মঙ্গলজনক বললে কিছু আসে যায় না, উনি মঙ্গলজনক বললে কিছু আসে যায় না, কিন্তু প্রথম আলো পত্রিকা একটা অথরিটি বাংলাদেশে, মেনি ইস্যুতে, অনেক ইস্যুতেই তার অথরিটি। আবার আরেকজনে লিখতেছে প্রথম আলো সম্পর্কে, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার উপরে যে নির্যাতন করছে তার অন্যতম হিরো প্রথম আলোর এই এবং ডেইলি স্টার, মানে এইটা জিনিসটা চলতেছে। কিন্তু আমেরিকার চুক্তিটা সম্পর্কে প্রথম আলো লিখতেছে দেশের জন্য ভালো, খলিল সাহেবরা এই চুক্তি করলো 9 তারিখে, তার সাথে আবার বিএনপি বলতেছে নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেজন্য আমরা জুলাই সনদ স্বাক্ষর করছি, আবার গণভোটের নামে যাতে নির্বাচন বানচাল না হয় তাই আমরা স্বাক্ষর করেছি। তাহলে এটা খুব পরিষ্কার মনে হয় যে ওই চুক্তির জন্য যদি রাজি না হই তাহলে নির্বাচন যদি পিছিয়ে যেতে পারে, সেটা হইলে হইতে পারে, কিন্তু বলবেন তো। আপনি জুলাই সনদ সম্পর্কে বলতেছেন যাতে বাহানা না হয় তাই স্বাক্ষর করছেন, গণভোট সম্পর্কে বলতেছেন নির্বাচন না দিতে পারে সেজন্য আমরা রাজি হয়েছি, চুক্তিটা সম্পর্কে এটাও তো বলতে পারেন, কিন্তু বলছেন না কেন? নাম্বার 2, আপনার এই চুক্তি সম্পর্কে কিছুদিন আগে একটা পরিষ্কার বক্তব্য রাখছে একজন উপদেষ্টা মহিলা, নামটা আমি এই মুহূর্তে আমার মনে নাই, উনি বলছেন এটার ভিতরে 60 days নোটিশ দিয়ে এটাকে বাতিল করার ক্লজ আছে, রিভিউ করার ক্লজ আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইস্যু আছে। আপনি এত বড় সিরিয়াস একটা চুক্তি গোপন রাখা হইল, এখন তো অনলাইনে আছে, আপনার তো এই যে একটা অধিবেশন চলে গেল, সেখানেও তো এটা আলোচনার বিষয় থাকা উচিত ছিল, এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল। তাহলে প্রশ্ন তো ওইখানেই আসে, হোয়াই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি কিপিং সাইলেন্ট অন দিস ইস্যু? না দলীয়ভাবে বলছেন, না সরকার হিসাবে বলছেন, তারা কিন্তু কিছুই বলছেন না। তাদের এই ভার্সনটা খুব জরুরি, এবং সেখানে খুব জোরালোভাবে আপনি শুধু শিফট করবেন। আমি মনে করি এই চুক্তি, আমি আবারও বলছি, আমি সাধারণ লোক হিসেবে বললে একরকম, আর আমি যেভাবে আলোচনা পাই তাতে ধরে নিলাম এই চুক্তিটা খারাপ চুক্তি, দেশের জন্য খারাপ হইল। দেশের জন্য যদি খারাপ হয়ে থাকে তাহলে সেদিন যারা দায়িত্বে ছিলেন, যারা ক্ষমতাধর দল ছিলেন,
তারা কি নির্বাচনের জন্য করে থাকলে সবচেয়ে বেশি তো নির্বাচনের নামে আপনারা এই চুক্তিটা করে ক্ষতিগ্রস্ত করছেন দেশটাকে। তার মানে আপনার কাছে দেশের চেয়ে কি এই চুক্তিটা বড় ছিল? আপনারা কেন বললেন না নির্বাচন যে খুশি সে করবে, আপনারা মেহেরবানি করে চলে যান, আমরা এই চুক্তি করতে রাজি না, সেটাও তো বলছেন না। তাহলে আমার কাছে মনে হয় রাষ্ট্রের চেয়ে ক্ষমতা বড়, রাষ্ট্রের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়। আমরা সেই জায়গাটা আসতেছি। ভেরি উল্টে পেইনফুল, গেছে। ভেরি পেইনফুল। আপনি তো দেশটা নিয়ে ভাই তামাশা করতে পারেন না। পরিষ্কার করেন জাতির কাছে। আপনি হয়তো জাতিকে অনেক কিছু বুঝাইতে পারেন, যে ওই যে বাহানা যাতে হয়, অনেক কিছু বুঝাইছেন আমাদেরকে। এবং পুরা অধিবেশনটার ভিতরে আমরা শুনলাম মুক্তিযুদ্ধ, তারপরে কি মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ বিরোধী, গুপ্ত সুপ্ত, সেই আলাপ করতে করতে বাজারে একটা শব্দ চলে আসছে, ভুয়া ভুয়া। আপনি একটা সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, 3 মাসের মাথায় যদি আপনি একজন হত্যার নিহত হয়েছে একটা মেয়ে রামিসার বাসায় গিয়ে যদি এই বক্তব্য আমাদের শুনতে হয়, অ্যাবসলিউটলি পেইনফুল ভাই। আপনি আরও 4 বছর 9 মাস থাকবেন ক্ষমতায়, ক্লিয়ার করেন। দেশ কিন্তু দেশ, এটা তামাশার জায়গা না। আপনারা যদি মনে করে থাকেন যে না নির্বাচন একটা হলেই ঠিক হয়ে যাবে, দেশের জনগণের যা খুশি তাই বুঝাইতে পারবেন, চুক্তিটা কিন্তু এই দুরবস্থা। আপনি মিথ্যার উপরে টাইম কিল করা যায়, স্ট্যান্ড করা যায় না। ডিপ্লোমেসির থিওরিতে সবাই মিথ্যা বলে, উভয় পক্ষ, আমরা শুনে আসছি। এটারে কাব্যিক ভাষায় বলে কূটনীতি বা কৌশল। কূটনীতি, এটা যদি আপনি ভাগ করেন দুইটা শব্দ, কূট অর্থ কি ভালো, নীতি তার মানে নীতিটা খারাপ নীতি। এই খারাপ নীতি দিয়ে দাঁড়াইতে হয়, কারণ সত্য বললে নাকি এস্টাবলিশ, বাট ফ্রম দ্য বিগিনিং যদি আপনি সত্য বইলে আসতেন তাহলে তো কোনো প্রবলেম হইতো না। শুরু যদি মিথ্যা দিয়ে করেন তাহলে তো এটা হবেই। সে কারণে আমি বলতেছি যে এটা আইডেন্টিফাই করবে 1 নম্বর। 2 নম্বর, এটা আইডেন্টিফাই করার জন্য একটা সেল গঠন করা উচিত। এটা বিশেষ করে আদালত খুব জরুরি, কারণ আপনি বললেন পাঠাই দিবেন, এটা তো হয় না। এটা কি আপনি আমাকে খুব ছোট মনে করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরে বলতেছেন। অনেক দেশের ব্যাপার স্টাবলিশ করতে গিয়ে দৃশ্যমানও যদি করতে হয়, তাতে আমরা দেখছি, আমরা দেশের আভ্যন্তরীণ জঙ্গি দমন আমরা করছি না। আমরা জঙ্গি দমনে কি করছি? 2 দিন ধরে র্যাব অপারেশন চালায়, তারপর শুনলাম মারা গেছে একটা বৃদ্ধ লোক, একটা মহিলা, একটা শিশু বাচ্চা, এরা নাকি জঙ্গি। এরকম বহু তথ্য আমার দেশে আছে। রাজনীতি পুরো নির্মম খেলা। তো কাজেই প্রতিবেশী দেশ, আজকে শুভেন্দু সাহেব যদি ভাবেন যে রাজনীতির খেলা খেলে তার দলকে ওখানে এস্টাবলিশ করতে হবে, তাতে অনেকেই ভিকটিম হতে পারেন, বলির পাঠাও হতে পারেন, এতে কিচ্ছু আসে যায় না। যেমন আমার দেশে এই যে আমি বলি এই 71 নিয়ে যে একটা কথা চলতেছে, 24 নাকি হয়েছে 71-কে ঢাকার জন্য, একটা বার সুস্থ মস্তিষ্কে কেউ বলে না যে 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে। 71-এ ভূখণ্ড পাইছি, সেই ভূখণ্ডটাকে সবাইরে বঞ্চিত করে অকুপাই করে রাখছে একটা গোষ্ঠী, একটা পরিবারের লোকজন। এবং সেটা অকুপাই করে রাখার ক্ষেত্রে এমন জায়গায় তারা গেছে যে মনে হইতেছিল তাদের কাজই একটা, যে পুরা দেশ ওই পরিবারের শত্রু, এবং সেজন্য কোনো দয়া মায়া কিচ্ছু ছিল না। এবং যা এর জন্য আয়নাগর বলেন, হত্যা, যা যা ক্রস ফায়ার সবই কিন্তু করা হয়েছে। এটা হলো রাজনৈতিক স্ট্যান্ড। এইবার আসেন 71 নিয়ে যে আমরা রাজনীতি বলে 71 কবর দিয়ে দিব। আপনি 100 ভাগ বাংলাদেশ বিরোধী একটা লোকেরও যদি বলেন তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, সে কি 71 বাদ দিতে পারবে? 71-এর ধারাবাহিক আসে 24 যখন আসবে, তখন কি বলবে যে 71 ঘটে নাই 24? 71 না হলে 24 আসে কোত্থেকে? এই যে আমাদের স্ট্যান্ড হয়ে যায়। এখন যেমন এরা এই যে জুলাই যোদ্ধারা কিন্তু সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার একটা পায়তারা চলছে। একইভাবে আসেন জামাত বিরোধী, সবাই জামাতের সাথে সুন্দর মেলামেশা করে চলতেছে, আন্দোলনের সময় তারে লাগে, মন্ত্রীও তাদেরকে বানাইছে। আপনি আজকে জামাতের তীব্র বিরোধিতা করেন, আপনি বিরোধিতা করেন। এই যে রাজনৈতিক স্ট্যান্ড, আপনি বিচার করতে পারতেছেন না এটা পিওর প্রহসন নাকি, নাকি রাজনৈতিক একটা বক্তব্য? আমি বিচার করতে পারবো না কেন? এই যে এত এত হত্যা করছে, এত নারীর সম্ভ্রমহানি করছে, সেই বিচার আপনি, এটা তামাদি হয় না? আপনি বঙ্গবন্ধু হত্যা ইন্ডেমনিটি করা হয়েছিল, তামাদি হয়েছে? হয় নাই। আপনি বিচার করেন। কারণ স্ট্যান্ডবাজি যদি করেন, এবং স্ট্যান্ডবাজির জন্য যদি কাউকে বলির পাঠা করতে হয়, করতে হইতে পারে, কারণ সামনে লোকসভা নির্বাচন, এই স্ট্যান্ডটা তো ধরে রাখতেই হবে। সুতরাং বোঝা মুশকিল। তার পাশাপাশি যদি কিছু লোক ভিকটিম হয়, কিচ্ছু আসে যায় না। এবং ভিকটিম যারা হয় তারা কিন্তু এমন নিম্ন শ্রেণীর লোক, অ্যাজ ইফ এরা বোধহয় দেশটাকে ধ্বংস করে ফেলতেছে। আপনি বর্ডার থেকে যারা আসবে, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে, যে ভারত থেকে যদি কোনো পুশিন না হয়, আচ্ছা 10,000, 20,000, 50,000, আমি তর্কের খাতিরে বললাম, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, আমি তর্কের খাতিরে বললাম, এই 5 লাখ লোক ভারত থাকলে কি হবে? এরা কোন প্রোফাইলের, এরা কি করতে পারে? তো আপনি তো স্রেফ রাজনীতি, এই রাজনীতিতে এই যে লোকগুলাকে ভিকটিম বানাবেন, ভাই যে যে ধর্ম, তাদের একটি আশঙ্কা আপনি একটু যোগ করি। তাদের যেসব কমেন্ট আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বা আমাদের যেসব প্রোগ্রামের টক শোতে তারা কমেন্ট করেন,
তাদের আশঙ্কা যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটা অংশ হয়ে যাবে, বাংলাদেশ পশ্চিমবঙ্গকে দখল করে নেবে, তারা এরকম একটা শঙ্কা প্রকাশ করেন। এগুলো হলো অ্যাবনর্মাল। আপনি এটা ভাবতে পারেন, এইডস বলেন একটা কথা, এইডস, ওই যে এইডস কিন্তু কোনো অসুখ না, এইডস কিন্তু অসুখ না। এই ডাক্তার ভালো জানবে, এইডস হলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারানো। যে লোকটাকে এইডসের রোগী বলা হয়, তার যদি গায়ে জ্বর আসে, এই জ্বরে সে মারা যাবে। আমি কি ভুল বলছি? ঠিক আছে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। আর আমার এইডসের অর্থ হইল অ্যাবনর্মাল ইন্টেলিজেন্স কজিং ডিকেডেন্স অফ দ্য সোসাইটি। এই যে অসুস্থ চিন্তা ভাবনা, এগুলো সমাজের অবক্ষয় তৈরি করে। বাংলাদেশ পশ্চিমবঙ্গ দখল করবে, আপনি চিন্তাটা করেন কেন? আপনি দেখবেন এই শোয়ের পরেই দেখবেন যে এই আপনার এই কমেন্ট নিয়ে কত। আচ্ছা, আর এই কমেন্টটা আমি আপনাকে মাইনাস করতে বলি এই কারণে, আমি আমার দেশের লোকের কমেন্টও দেখি, বাইরের যদি পশ্চিমবঙ্গের, এটা জাস্ট এত লো প্রোফাইলের লোক চায়ের দোকানে বসে কমেন্ট করে। এই বাংলায় লেখেন, ইংরেজিতে লেখেন, যেভাবেই লেখেন আপনি দেখবেন। আর যদি কোনো এডুকেটেড লোক করে, সে দেখবেন সেই কমেন্ট আপনার কাছে গ্রহণযোগ্য। সেখানে আপনার ভুল থাকলে ভুলটা পাবেন, আপনার ভালোটা থাকলে খারাপটা থাকলেও পাবেন। আর যারা করে 99% হইলো এটা আউট অফ লিস্ট, পৃথিবীর কোথাও তাদের কোনো অস্তিত্ব নাই, ওইখানে বসে বসে করতেছে। সো এটা এখন সেই জন্য আমি বলছি যে আমি বলবো শুভেন্দু অধিকারীর প্রতি আমার অনুরোধ থাকবে, চক্ষু বন্ধ করে একবার ভাবেন না, 2 লাখ লোকই আছে ফর এক্সাম্পল, কি হবে কি তাতে? তারা ওই যে বাংলা দখল করে নিবে আর কি সব। ভোটার তালিকা থেকে বাদ দেন, লেট দেম স্টে দেয়ার। আমরা দুইটা দেশ পাশাপাশি থাকি না, সুন্দরভাবে থাকি, এটা আমার নিবেদন। জি, আপনার নিবেদন নিশ্চয়ই। মানে 30-32 বছর ধরে পলিটিক্স করি, কিন্তু এখনো তো আমরা এটাকে পড়াশোনাই করি, রাজনীতির ছাত্র আমরা। তো আমরা রাজনীতির যে কোনো ছাত্র বুঝি যে এটা দেশের বিরুদ্ধে একটা কিছু, এই কারণে নন ডিসক্লোজার। আমরা রাষ্ট্র ক্ষমতার কোথাও ছিলাম না, হ্যাঁ, আমরা ওই মার্জিনালাইজ জায়গায় ছিলাম। কিন্তু ওই মার্জিনালাইজ জায়গায়, ওই প্রান্তিক জায়গায় বসে আমরা বুঝতে পারছি যে দেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আমেরিকার সাথে চুক্তি হচ্ছে। কারণ আমেরিকা হচ্ছে এমন জিনিস যে ওর সাথে যে বন্ধুত্ব করবে তার আর শত্রুর কোনো দরকার নাই। তো এই মহাশত্রু, মানবতার শত্রুর সাথে লড়াই চলতেছে, যেখানে সে বিশাল আপনার হচ্ছে সাউথে মানে এশিয়ান প্যাসিফিক স্ট্র্যাটেজি গ্রহণ করছে, চীনকে ঘেরাও করার চেষ্টা করতেছে, চীনকে কেড়ে ফেলার জন্য সে অনেক কিছু, অনেক কাহিনী কাজ কারবার করতেছে। আমরা দেখতেছিলাম ইউনুস সরকারের টেন্ডেন্সির জায়গায় যে সে কীভাবে করে পোর্টকে ডিন্যাশনালাইজ করে ফেলতেছে, কীভাবে করে সে মানবিক করিডোর, কীভাবে সে আরাকান নিয়ে নতুন খেলা খেলতেছে, নানান রকম জিওপলিটিক্যাল মুভমেন্ট চলতেছে। এবং রহস্য পুরুষ ডক্টর খলিলকে নিয়ে এসে একেবারে সে নিরাপত্তা উপদেষ্টা বানায় ফেলতেছে। তো এরকমভাবে যে সব কিছু হচ্ছে, আমরা স্পষ্টভাবে বুঝতেছিলাম যে এই এগ্রিমেন্ট কেন নন ডিসক্লোজার। এবং তারপর সরকারের জন্য আমরা বসে থাকি নাই, আমরা এদিক ওদিক সার্চ করে দেখলাম যে বাংলাদেশের জন্য এটা ছিল নন ডিসক্লোজার, কিন্তু আমেরিকার জন্য এটা মানে ওপেন। ওখানে এই বাণিজ্য চুক্তির উপরে তার সিনোপসিস করে, সিনথেসিস অ্যানালাইসিস করে বই বের করে ফেলছে। প্রকাশ হওয়ার পরে ওয়েবসাইটে যখন এটা করে ওটার থেকে আমাদের রিসার্চ শুরু হয়েছে। এটা সেমিনার সিম্পোজিয়াম করে বসে আছি। আর এখন যারা মানে দায়িত্বশীল, তারা বলে আমরা জানি না, আমরা বলি এনসিবি বলে আমরা জানি না। এনসিবির সাথে আমার কোনো এখানে না হলো কোনো একটা অংশতে এক নেতা, বড় নেতার সাথে তর্ক হয়েছিল। আমি যখন বলছিলাম নন ডিসক্লোজার কেন, তখন সে বলছে আপনারা এসে ডিসক্লোজ করতে চান, দেশের গোপন তথ্য আপনারা বিদেশিদের কাছে ফাঁস করে দেওয়ার জন্য এই সমস্ত করতেছেন। তখন উল্টা আমাদেরকে ইন্টারন্যাশনাল বানানোর চেষ্টা করছে, ঠিক আছে। এখন তো তারা বলছে যে এখন যখন এটা ওপেন হয়ে গেল, এখন তাদের সে কোথায়, তারা তখন নন ডিসক্লোজারের পক্ষে ওকালতি করছে, না এটা গোপন থাকতে হবে, গোপন থাকতে হবে, রাষ্ট্রের নিরাপত্তা। রাষ্ট্রের তো নিরাপত্তা আমরা খুঁজে পাইলাম না এখানকার পাতায় পাতায়, আমরা খুঁজে পাইলাম হচ্ছে আমেরিকার নিরাপত্তা, আমরা খুঁজে পেলাম আমেরিকার বাণিজ্যিক স্বার্থ, আমরা সব কিছু দেখলাম যে এই জায়গায়। এখন কিচেন ক্যাবিনেট শব্দটা একটু বলেছিলেন রাজ্জাকি ভাইয়ের কাছে, এইটার ক্ষেত্রে আবার রাজ্জাকি ভাইয়ের সাথে আমার একটা দ্বিমতের ব্যাপার আছে। দেখেন, হ্যাঁ নিশ্চয়ই যে 21 টিভিতে যে চাকরি করছে আমরা যারা আছি, আমরা নিশ্চয়ই বোর্ড অফ ডিরেক্টরসের পার্ট না। বোর্ড অফ ডিরেক্টরস একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পলিসি মেকিং, সেটা এক্সিকিউটিভ চাকরি করেও আমি না জানতে পারি। কিন্তু সেইখানে কিচেন ক্যাবিনেট শব্দটা উঠে আসে যে আমি ভাই বোর্ড অফ ডিরেক্টর, হ্যাঁ আমিও এখানকার একটা ডিরেক্টর, এখানকার অনেক কিছু হয়ে যাচ্ছে আমি জানতেছি না। এখানে দেখা গেল যে 3-4 জন মিলে ঘুটুঘুটু করে পরে যেমন আমরা জানিয়ে ফেলছি, ওরকম ভাবে জানার কথা।